সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপডেট বাংলা নিউজে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব শেখ হাসিনা জয় ও পুতুলের প্লট দুর্নীতি মামলার রায় 27 নভেম্বর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাসিনা ও 13 সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন, শুনানি 3 ও 7 ডিসেম্বর। জানিয়ে দেব কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং জানিয়ে দেব কানাইঘাট সীমান্তে পড়েছিল বাংলাদেশির গুলিবিদ্ধ মরদেহ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দেব চট্টগ্রাম 16 আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন না করলে নির্বাচনের ঘোষণা লিয়াকতের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জন আসামির বিরুদ্ধে করা পৃথক 3টি মামলার রায় ঘোষণার দিন ঠিক করেছে আদালত। আগামী 27 নভেম্বর এই রায় ঘোষণা করা হবে। রোববার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকায় 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন রায় ঘোষণার পর এই ধার্য করেন। দুদকের প্রসিকিউটর খান মোহাম্মদ মইনুল হাসান লিওপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক এই 3 মামলায় 47 জন আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য বিচারিক আদালত আগামী 27 তারিখ ধার্য করেছেন। আমরা আসামিদের সর্বোচ্চ সাজা দাবি করেছি। তিনি উল্লেখ করেন, এই মামলাগুলোতে আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। শুনানিকালে গ্রেপ্তারকৃত একমাত্র আসামি রাজউকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন আইনজীবী মোহাম্মদ শাহিনুর ইসলাম। তিনি আসামিকে নির্দোষ দাবি করেন, তবে মামলার অন্য আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ ছিল না। এর আগে গত 17 নভেম্বর পৃথক এই 3 মামলার সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত। গত 31 জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছিল। মামলার অভিযোগে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে অর্পিত ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও অসৎ উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের 47 নম্বর সেক্টরে 203 নম্বর রাস্তার 6টি প্লট বরাদ্দ নিয়েছেন। চলতি বছরের জানুয়ারিতে প্লট বরাদ্দ দুর্নীতির অভিযোগে পৃথক 6টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। গত 20 জুলাই ঢাকার মহানগর দায়রা জজ আদালতে 3টি করে মোট 6টি মামলা 2টি বিশেষ জজ আদালতে বিচারের জন্য পাঠানোর আদেশ দেন। পৃথক 3টি মামলায় আসামিদের বিন্যাস করা হয়েছে এভাবে: শেখ হাসিনা ও সাবেক সিনিয়র সচিব রবি গোলদার সহ 12 জন, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় সহ 17 জন, শেখ হাসিনা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন শেখ রেহেনা, তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকী, মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তী, ছেলে রাদওয়াত মুজিব সিদ্দিকী ববি। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ ও প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনকেও আসামি করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম, খুন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া 2টি পৃথক মামলায় শেখ হাসিনা ও সেনাবাহিনীর 13 কর্মকর্তা সহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 3 ও 7 ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী। এর আগে 2 মামলায় 13 সেনা কর্মকর্তা আজ সকাল 10টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হাজির করা হয়। আওয়ামী লীগ সরকারের সময় ট্রান্সফোর্স ইন্টারোগেশন সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেল সংক্রান্ত গুম ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের 2 মামলার শুনানির দিন ছিল আজ। 8 অক্টোবর পৃথক 2 মামলায় মোট 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি শুনানির জন্য 22 অক্টোবর দিন ধার্য করে ট্রাইব্যুনাল 1। র্যাবের ট্রান্সফোর্স ইন্টারগেশন গোপন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 17 জনকে আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক ডিজি এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুনার রশিদ, কর্নেল আনোয়ার লতিফ, ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সরোয়ার, র্যাব কর্মকর্তা কে এম আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, মাহবুব আলম, আবদুল্লাহ আল মোমেন, সরোয়ার বিন কাসেম, খাইরুল ইসলাম, মশিউর রহমান জুয়েল ও সাইফুল ইসলাম সুমন। এর মধ্যে 10 সেনা কর্মকর্তাকে 22 অক্টোবর ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘরে গুমের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় 13 জনকে আসামি করা হয়। এই মামলায়ও শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকের নাম রয়েছে।
অন্য আসামিরা হলেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন, সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সাইফুল আবেদিন, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ডিজি জেনারেল তাবরেজ শামস, সাবেক ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হামিদুল হক, মেজর জেনারেল তৌহিদুল ইসলাম, মেজর জেনারেল সরওয়ার হোসেন, মেজর জেনারেল কবির আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী, ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানভীর, মাজহার সিদ্দিকী, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মকসুরুল হক। এর মধ্যে ওই দিন 3 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এই 2 মামলায় কারাগারে থাকা 13 সেনা কর্মকর্তা হলেন র্যাবের সাবেক অতিরিক্ত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সরওয়ার, ব্রিগেডিয়ার জেনারেল কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, KM আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন, কর্নেল আনোয়ার লতিফ, র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম, ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমদ তানভীর জাহার সিদ্দিকী। 12 অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। ট্রাইব্যুনালে আদেশের পর সেখানে তাদেরকে রাখা হয়। এদিকে কুষ্টিয়ার গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের PTI রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে। এ সময় সাইনবোর্ড সহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। তবে আগুনে ব্যাংকের ভেতরের কোনো কাগজপত্রের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা। অফিসের গ্রিল টানানো সাইনবোর্ডের নিচের অংশে পোড়া দাগ রয়েছে। তবে আগুন দেওয়ার ব্যাপারে বাড়ির মালিক ও ভাড়াটিয়ারা কেউ কিছু দেখেননি বলে জানান। তবে বর্তমান সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আগুনের তেমন কোনো আলামত পাওয়া যায়নি, শুধুমাত্র সাইনবোর্ড পোড়া চিহ্ন রয়েছে। কেউ কিছুই বলতে পারেনি, তদন্ত চলছে। তবে PTI সড়কে অবস্থিত গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক শাখার 4তলা ভবনের নিচতলার অফিস, যার এই অফিস থেকে কিছু দূরে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের বাড়ি। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ভোরে কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের চৌরঙ্গি বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে 1 বোতল পেট্রোল জব্দ করে পুলিশ। এদিকে সিলেটের কানাইঘাট উপজেলায় লোভাগছড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে জামাল উদ্দিন নামের এক বাংলাদেশি গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত 11টার দিকে মরদেহটি বাংলাদেশ সীমান্তে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় বিজিবি। এরপর রবিবার ভোর 4টায় মরদেহটি কানাইঘাট থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল উদ্দিন শনিবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর অন্য সঙ্গীদের নিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সুপারি বাগানে যান, সেখানে গুলিবিদ্ধ হন তিনি। পরে রাত 11টার দিকে লোহাছড়া ক্যাম্পের বিজেপি সদস্যরা নিয়মিত টহলের সময় গ্রামের পাশে বাংলাদেশ সীমান্তে তার গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান এবং স্থানীয় থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আওয়াল খবরের কাগজকে বলেন, বিজিবির কাছ থেকে আমরা এই খবর পাই। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি, শনিবার জামাল উদ্দিন তার অন্য সঙ্গীদের নিয়ে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে সুপারি বাগানে যান। সেখানে থেকে তার সঙ্গীরা ফিরে এলেও তিনি গুলিবিদ্ধ হন। বিজিবির কাছ থেকে খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করি। সুরতহাল সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এদিকে অবিলম্বে চট্টগ্রাম 16 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিসকাতুল ইসলাম চৌধুরীকে পরিবর্তন না করা হলে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও গন্ডামারা ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী। শনিবার বিকেলে বাঁশখালী পৌরসভার জলদি উচ্চ বিদ্যালয় মাঠে তার সমর্থনে বিশাল সমাবেশে তিনি এই ঘোষণা দেন। এ সময় লিয়াকত আলী বলেন, আমি মামলা, হামলা ও নির্যাতনের শিকার একজন তৃণমূল নেতা। মাম্মা খালু না থাকায় আমি মনোনয়ন বঞ্চিত হয়েছি। শিক্ষাগত যোগ্যতা, ত্যাগ, জনসমর্থন সবকিছুতে আমি এগিয়ে থাকলেও আমাকে মনোনয়ন না দিয়ে আন্দোলন সংগ্রামে যারা মাঠে ছিল না তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি বলেন, এই জনতাকে ফেলে আমি কোথাও যাব না। জনগণের পাশে আমি নির্বাচনে অংশ নেব। এই সময় উপস্থিত নেতাকর্মীরা হাত তুলে সমর্থন জানান। গত 1 সপ্তাহেরও বেশি সময় ধরে প্রচারণা চালানোর পর শনিবার এই সমাবেশে অর্ধলক্ষাধিক মানুষের সমাগম ঘটে। প্রতিটি ইউনিয়ন থেকে তার সমর্থকরা মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন। প্রবীণ বিএনপি নেতা সরওয়ার আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা আতিকুর রহমান ফারুকী, যুবদল নেতা মোস্তাক আহমেদ, চৌধুরী আব্দুল ওহাব, দুলাল চৌধুরী, হাজী সাবের আহমেদ, অ্যাডভোকেট মফিজুর রহমান, নুরুল আলম শিকদার, নুরুল আফসার, মেম্বার আলী, মোহাম্মদ ইদ্রিস, ছাত্রনেতা ওহাইদ খোকন প্রমুখ।